নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আরপিএফ কনস্টেবল 2024-25-এর গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেটা তোমাদের এক্সাম শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল 2 মার্চ তোমাদের এক্সাম শুরু হচ্ছে আরপিএফ কনস্টেবল 2024-এর। তার জন্য আজকে আমাদের 9 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি আমরা। গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আর তোমরা বারবার অনেকে জানাচ্ছিলে যে তোমাদের আগের বছরের যে প্রশ্ন, সেগুলো তোমাদের যে 2024-এ তোমাদের এক্সামটা হয়েছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। এছাড়া এই ক্লাসের মধ্যে সে সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট তোমাদের করা আনা আছে। এছাড়া 2025-এ আগামীকাল থেকে যে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, সেখানে অনেকে বলছিল যে অ্যানালাইসিস করার কথা কোন কোন এক্সামগুলো তোমাদের আসছে। তো অবশ্যই তোমাদের সকলকে বলে রাখি, আরআরবি এবং এসএসসির এই সমস্ত এক্সামের যে গাইডলাইন রয়েছে যাদের, তারা কি বলেছে গাইডলাইনে যে বলা আছে যে এক্সাম চলাকালীন কোনো রকম অ্যানালাইসিস করা যাবে না, সেটা কমপ্লিটলি একদম তোমাদের নিষিদ্ধ করা আছে, ঠিক আছে? সুতরাং এই সম্পর্কে তোমরা কিন্তু কোনো রকম অ্যানালাইসিস বা কোনো রকম কোশ্চেন তোমরা কিন্তু পাবে না আমাদের চ্যানেল থেকে। আর তোমাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেইগুলো কিন্তু আমরা আলোচনা করতেই পারি। তার জন্য তোমাদের আগামীকাল থেকে মোস্ট ইম্পর্টেন্ট একদম এক্সপেক্টেড পেপারের কোশ্চেনগুলো তোমরা কিন্তু আগামীকাল থেকে পেয়ে যাবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না কেউ, টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, যে কোনো ইনফরমেশন তোমরা সকলে জানতে পারবে। এছাড়া আমরা আরপিএফ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক কোয়েশ্চেন দেওয়া আছে, যেমন আমাদের 5 ইয়ার প্ল্যান আছে, সেন্সাস দেওয়া আছে। এছাড়া গুরুত্বপূর্ণ ভারতরত্ন, অন্যান্য তোমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। তাছাড়া আমাদের অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমাদের ওখানে কভার করানো আছে। সায়েন্সের যে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সেগুলো সব কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। আর তোমাদের আগামীকাল থেকে এক্সাম শুরু হচ্ছে, 18 মার্চ কিন্তু পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলতে হবে, ঠিক আছে? চলতে থাকবে। তো চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তোমরা ভালো মাত্রায় এটা লাইক শেয়ার করে দেবে, তাহলে পরবর্তী কাল থেকে আমরা শুরু করছি কি এক্সপেক্টেড কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। ফার্স্ট কোশ্চেন আমাদের এখান থেকে শুরু হচ্ছে, আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশের মধ্য দিয়ে এটা অতিক্রম করেছে। এটা কার মধ্য দিয়ে অতিক্রম করেছে? আমাদের এই আন্তর্জাতিক যে আমাদের ডেডলাইন রয়েছে, ইন্টারন্যাশনাল ডেডলাইন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি গ্রিনিচের মধ্য দিয়ে কিন্তু এই আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা কিন্তু অতিক্রম করেছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কোনো রকম এক্সট্রা ফালতু কথা হবে না, ডাইরেক্ট আমাদের কোশ্চেন অ্যান্সার হবে। বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে? বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার স্তরে কিন্তু আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আর আমাদের যে সর্বোচ্চ যে স্তর, সেটা কিন্তু এক্সোস্ফিয়ার রয়েছে, আর ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের একদম ফার্স্ট লেয়ার আর কি বায়ুমণ্ডলের, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ার, যেটা আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। পরবর্তী প্রশ্ন আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটা? যেটা আমরা একটু আগে বললাম ট্রোপোস্ফিয়ার, যেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের একদম প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, যেটা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি, যেখানে ঝড় বৃষ্টি, বৃষ্টিপাত সব কিছু হয়ে থাকে, ঠিক আছে? চলো, এরপরেই কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর অবস্থান করছে, যেটা তোমরা সকলেই জানো সেটা। পরবর্তী প্রশ্ন আছে, সবচেয়ে পর্যাপ্ত বিরল গ্যাসের নাম কি বা সেটা কোনটা? তো অবশ্যই আমাদের এখানে অপশান অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আর্গন। আর্গন কিন্তু পর্যাপ্ত বিরল গ্যাসের একটা উদাহরণ, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন আছে, বায়ুমণ্ডলীয় যে সম্পর্কিত যে বিদ্যা বা পাঠ, সেটাকে আমরা কি বলি? তো ভালো করে দেখো, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের আরআরবির বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা মেটিওরোলজি, যেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত যে বিদ্যা বা পাঠ সম্পর্কিত বিদ্যা, যেটাকে আমরা বলবো মেটিওরোলজি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কোন সক্রিয় আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোর ঘর বা লাইট হাউস বলা হয়ে থাকে? যেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? স্ট্রমলি, যে আমাদের আগ্নেয়গিরিটা রয়েছে, যেটা কিন্তু ভূমধ্যসাগরীয় আলো ঘর বা আলোস্তম্ভ বা লাইট হাউসও কিন্তু এটাকে বলা হয়ে থাকে, স্ট্রমলি আগ্নেয়গিরিকে। পরবর্তী প্রশ্ন আছে, কোন স্থানের চাপ ও বায়ুপ্রবাহ সেটা কিসের ওপর নির্ভর করে? সেটা কিসের ওপর নির্ভর করে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অক্ষাংশ। সেই স্থানের যে উচ্চতা আর অক্ষাংশ, এই দুটোর ওপর কিন্তু নির্ভর করে থাকে বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের নির্ভর করে থাকে এই অক্ষাংশটা। আর বিশেষ করে অক্ষাংশ আর সেই স্থানের যে উচ্চতাটা কতটা হবে, সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে? তো নিরক্ষরেখা গেছে এমন একটা দ্বীপ অপশান অনুসারে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? বর্নিও। বর্নিও যে দ্বীপ রয়েছে, এর উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে। পরবর্তী প্রশ্ন আছে, কর্কট ক্রান্তি রেখা ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করে না?
করে না বলেছে, ঠিক আছে। এই কর্কট ক্রান্তি রেখা তোমাদের বারবার প্রশ্ন আসছে, ভালো করে এটা দেখে রাখো। কর্কট ক্রান্তি রেখা কিন্তু ভারতের 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে, যেখানে কিন্তু আমাদের এখানে বলেছে কোনটা হবে না বলেছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। কোথা দিয়ে গেছে তাহলে? যে আমাদের ফার্স্ট ওখান থেকে শুরু হচ্ছে গুজরাট, গুজরাট থেকে শুরু হচ্ছে, গোয়ার মোটর গুজরাটের, যাই হোক। তো ওখান থেকে যে শুরু হচ্ছে গুজরাট, রাজস্থান, তারপরে আসছে আমাদের মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, দেন আসছে ত্রিপুরা, মিজোরাম। তো এই 8টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কটা বললাম মাথায় রেখে দেবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আবার পরবর্তী প্রশ্ন আছে, কর্কট ক্রান্তি রেখা এর অবস্থানটা কোথায়, ঠিক আছে। এর অবস্থান যে একদম মানে প্রপার যে অবস্থানটা সেটা কত, সেটা আমাদের রাইট অ্যান্সার হবে কোথায়? নিরক্ষরেখার যে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে কিন্তু অবস্থান করছে কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থান করছে কোনটা? এই আমাদের কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন আছে, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা হলো কোনটা? তো নিরক্ষরেখার যে সমান্তরালভাবে যে রেখাটা গেছে সেটার নাম কি? সেটা হয়ে যাবে আমাদের কোনটা? অক্ষরেখা। অক্ষরেখা কিন্তু একদম নিরক্ষরেখা সমান্তরালভাবে এটা অঙ্কিত হয়েছে, মানে এটা কাল্পনিক একটা রেখা, ঠিক আছে। এইভাবে আর কি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য বিষুবরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এই কারণেই কিন্তু দিন রাত্রি সমান হয়ে থাকে, তাই না? তো এই কারণেই আমাদের সমান হয়ে থাকে দিন রাত্রি। কেন না 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য কিরণটা আমাদের একদম বিষুবরেখার উপর লম্বভাবে পড়ে, সোজাসুজি। তো এই কারণেই দিন রাত্রি সমান হয়ে থাকে। এটাকে আমরা কি বলি? এটাকে কিন্তু আমরা বলি কি? ইকুইনক্স বা বিষুব। বিষুব কথার অর্থই হলো সমান দিন ও রাত্রি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, বছরের ক্ষুদ্রতম দিন ভারতে কোনটা? বছরের ক্ষুদ্রতম দিন ভারতের মধ্যে আমাদের কোনটা? একদম এক্স্যাক্টলি যদি আমরা ডেট হিসাবে বলি, সেটা কিন্তু 22শে ডিসেম্বর হচ্ছে আমাদের সব থেকে বছরের ক্ষুদ্রতম দিন, ঠিক আছে। এটা আমাদের ভারতে। পরবর্তী প্রশ্ন আছে, আর এগুলো সবই কিন্তু তোমাদের প্রশ্ন অলরেডি চলে এসেছে তোমাদের রেলের বিভিন্ন এক্সামে। গ্রিনিচের গড় সময় হতে ভারতের প্রমাণ সময় কত ঘন্টা এগিয়ে থাকে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে কি বলেছে? এটা কিন্তু আমাদের গ্রিনিচের যে গড় সময়টা এটা থেকে, ঠিক আছে, এটা হতে বা থেকে, এটা থেকে ভারতের যে প্রমাণ সময় রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কত ঘন্টা এগিয়ে রয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কত? 5.5 ঘন্টা কিন্তু অলরেডি আমাদের এগিয়ে রয়েছে গ্রিনিচের থেকে আমাদের ভারতের সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, গুজরাট থেকে অরুণাচল প্রদেশে যে সময় ব্যবধানে আছে সেই ব্যবধানটি কতটা? অর্থাৎ গুজরাট থেকে আমাদের যে অরুণাচল প্রদেশ, মানে একদম আমাদের একদম গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের যে আমাদের সময়ের যে ব্যবধানটা, ঠিক আছে, মানে এখানে যদি সূর্য অস্ত হয়, এখানে তাহলে সূর্য মানে লাস্ট আর কি দেখা যাবে বা উদিত হবে বা তোমাদের অস্ত যাবে, যাই বলো না কেন, সেই সময়ের যে ব্যবধানটা সেটা কতটা হবে দুই দিকে, পূর্ব থেকে পশ্চিম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে প্রপার প্রায় কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টা কাছাকাছি কিন্তু এই ডিফারেন্সটা আমরা দেখতে পাবো অরুণাচল প্রদেশ থেকে গুজরাটে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, যে শক্তির প্রভাবে বায়ুর দিক এবং পৃথিবীর আবর্তন গতি পরিলক্ষিত হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা কি বলে থাকি? এমন একটা বল রয়েছে, এমন একটা ফোর্স রয়েছে, শক্তি রয়েছে, যার মাধ্যমে কিন্তু বায়ুর দিক এবং পৃথিবীর আবর্তন গতি কিন্তু পরিলক্ষিত হয়, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোরিওলিস শক্তি। কোরিওলিস বলের প্রভাবে কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, যখন ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে যখন কি হয়, কমে যায়, নিচের দিকে নেমে যায়, তখন সেটা কিসের ইঙ্গিত দেয়? আমাদের আবহাওয়ার ওপর। তো আমাদের ওয়েদারের ওপর কিন্তু এই ব্যারোমিটারের যে পার্টগুলো রয়েছে, মানে পারদটা রয়েছে, সেটা কিন্তু অনেক কিছু বোঝায়, ঠিক আছে। এটা ডব্লিউবিতেও অলরেডি আমাদের চলে এসেছে এই কোশ্চেনটা, আই থিঙ্ক মেন্সে। যাই হোক, তোমাদের কিন্তু এটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিসের ইঙ্গিত দেবে এটা? মানে হঠাৎ করে যখন এটা কমে যায়, সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে চরম ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সময়, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, মারিয়ানা ট্রেঞ্চ, এটা আগেও বলেছিলাম, মারিয়ানা ট্রেঞ্চ এটা অবস্থান করছে কোথায়? এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মারিয়ানা ট্রেঞ্চ যেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে, সব থেকে ডিপেস্ট পয়েন্ট, ঠিক আছে, যেখানে কিন্তু একটা আস্ত মাউন্ট এভারেস্ট কিন্তু একদম প্রপারভাবে ঢুকে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত মহাসাগরের গভীরতম পরীক্ষা বা ট্রেঞ্চ যেটা আমাদের রয়েছে সেটা কোনটা? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে জাভা ট্রেঞ্চ বা জাভা পরীক্ষা, যেটা কিন্তু আমাদের ভারত মহাসাগরের গভীরতম ট্রেঞ্চ এটা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে রাখবে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বা ইবুক বলো, তো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা প্রাইস সহ এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই যার যেটা প্রয়োজন হবে, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে।
তোমাদের যাদের শেষের দিকে এক্সাম রয়েছে, অর্থাৎ তোমাদের কাল থেকে এক্সাম শুরু হচ্ছে, 18 তারিখ কিন্তু তোমাদের এক্সাম চলবে, 18 তারিখ পর্যন্ত প্রায়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কি করবে, আরপিএফ কনস্টেবলে তোমরা যা যা পড়েছো আগে প্রথমে সব কিছু কমপ্লিট করে নেবে। আরপিএফ এসআই 2024-এর মানে অলরেডি এই কোশ্চেন কটা তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ আরপিএফের যেহেতু তোমাদের এক্সাম হচ্ছে আরপিএফ কনস্টেবলের, সুতরাং আরপিএফ এসআই এর যে সিবিটি 1-এর আসা কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে, আসার সম্ভাবনা অনেক পার্সেন্ট রয়েছে এটা। তো অবশ্যই এখানে কিন্তু আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অথর রয়েছে, তোমাদের পুরস্কার সম্মান রয়েছে, তারপর তোমাদের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে যেগুলো পরপর দেওয়া রয়েছে। এছাড়া আমাদের পরপর রয়েছে স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, তোমাদের আর্ট অ্যান্ড কালচার, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে কিন্তু সমস্তটা এখানে কমপ্লিট করা রয়েছে। 55টা পেজের মধ্যে কমপ্লিট করা আছে, 15টা শিফটের কোশ্চেন, আরপিএফ এসআই 2024-এর কোশ্চেন, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই। সম্পূর্ণ পিডিএফটা তোমরা 35 টাকা দিয়ে বাই করে নিতে পারো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। আর আরপিএফ তোমাদের যে কনস্টেবল এক্সাম রয়েছে সেটা কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই গ্র্যাজুয়েট লেভেলে, যেটা কিন্তু আই থিঙ্ক তোমাদের এপ্রিল মাস থেকে এক্সাম শুরু হবে। আর তোমরা যদি এখনো পর্যন্ত এই পিডিএফটা কমপ্লিট না করে থাকো, অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে। যদি আমাদের থেকে না নিয়ে থাকো, যে কোনো জায়গা থেকে হোক, তোমরা আগের বছরের মোটামুটি লাস্ট যে এক্সাম হয়েছিল 2020-21, তার 133টা শিফট হয়েছিল, 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন আমাদের এই পিডিএফে রয়েছে। যদি কমপ্লিট করে ফেলতে পারো খুবই ভালো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাবে একদম অ্যাজ ইট ইজ, ঠিক আছে। আর আরপিএফ এসআই 2024-এও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের রিপিট এসেছে 2024-এর এক্সামে, তাহলে বুঝতে পারছো আরপিএফে কমন এসেছে, সুতরাং এনটিপিসিতে তো অবশ্যই আসার কথা, গ্রুপ ডিতেও অবশ্যই আসার কথা। সুতরাং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা 5000 প্লাস জিকের যে পিডিএফটা রয়েছে এনটিপিসি পিওয়াইকিউ জিকে, যেটা তোমরা 99 পে করে কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলেও কিন্তু এর 25টা মতো শিফট কিন্তু আলোচনা হয়েছিল। আরপিএফ কনস্টেবলের এক্সাম হয়ে গেলে 26 নম্বর শিফট থেকে পুনরায় চালু হয়ে যাবে এই সিরিজটা, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ যে পিডিএফ খুঁজছো, বা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের দরকার সেগুলো তোমরা দেখতে পারো, কারণ এই যে পিডিএফটা রয়েছে এখান থেকে তোমাদের 2024-এ আসা আরআরবির, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এসআই অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে, এমনকি তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে অনেক প্রশ্ন কমন এসেছে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, কারণ রেলে কিন্তু প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে। তোমাদের সব থেকে বেশি কিন্তু কোনো এক্সামে যদি জিজ্ঞাসা করে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা রেলওয়ে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখতে পারো এটা, এখানে সম্পূর্ণ 2024-এ প্রতি মাসে টপ 100 কোশ্চেন রয়েছে। আর এখানে কিন্তু টোটাল যদি 2024-এর কথা বলি 1200 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে। এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা শুধুমাত্র 80 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2025-এর জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা 15 টাকাতে পেয়ে যাচ্ছ। তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর যে আমাদের যে জিডি এক্সাম যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে আর কি, তারা যদি কেউ যদি মানে এখনও পর্যন্ত মনে করে থাকো, বা যারা 2026-কে যদি টার্গেট করে থাকো, তাহলে তোমরা এসএসসি জিডি 2024-এর পিওয়াইকিউ জিকেটা দেখতে পারো, যেটা 50 টাকা রয়েছে, এবং 2025-এ যে এক্সামটা হয়েছে তারও তোমরা পিডিএফ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, যেটাকে আমরা সংক্ষেপে আইটিসিজেড বলে থাকি, অভিমুখ শীতকালীন এটা কোন দিকে থাকে? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, যেটাকে আমরা বলে থাকি আইটিসিজেড, এর অভিমুখ শীতকালে দিকে এটা কোন দিকে থাকে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট, যেটা দক্ষিণ দিকে, সাউথের দিকে কিন্তু এটা থাকে। এই আইটিসিজেড এর অভিমুখ শীতকালে দক্ষিণ দিকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন মহাসাগরে ক্রোয়েশীয় স্রোতটা এটা প্রবাহিত হয়? তো ক্রোয়েশীয় যে স্রোতটা রয়েছে এটা কিন্তু প্রবাহিত হয়, এটা কোন মহাসাগরে? অবশ্যই প্রশান্ত মহাসাগরে, যেখানে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থান করছে, ঠিক আছে। তো এই ক্রোয়েশীয় স্রোত যেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, হিমালয়ের ক্যামেট যে আমাদের শৃঙ্গটা রয়েছে, কামেট যেটাকে আমরা বলি, এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কিন্তু আমাদের ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এই কামেট যে শৃঙ্গটা রয়েছে, যেটা হিমালয়েরই একটা শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন আছে কি, ভারতের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অধিবেশন ফার্স্ট সেশন এটা কবে অনুষ্ঠিত হয়েছিল? যেটা তোমরা সকলে জানো, 9 ডিসেম্বর 1946 এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই সময় এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? যেটা কিন্তু সচ্চিদানন্দ সিনহা করেছিল। তিনি কিন্তু অস্থায়ী রূপে তিনি কিন্তু সেটা করেছিলেন, কারণ তিনি অস্থায়ী প্রথম সভাপতি ছিলেন, বা প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একদম পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে কিন্তু নির্বাচিত হন এই গণপরিষদে। সুতরাং আমরা যদি বলি প্রথম স্থায়ী সভাপতিকে, তাহলে সচ্চিদানন্দ সিনহা। যদি প্রথম যদি বলি তাহলে সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী। আর যদি বলি স্থায়ী প্রথমকে, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, নিচের কে গণপরিষদের সভাপতি ছিলেন? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যেটা কিন্তু আমাদের রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের সভাপতি ছিলেন, যেহেতু আমাদের ওই অপশানটা নেই।
পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটিকে ভারতের সর্বোচ্চ আইনি হিসাবে বিবেচনা করা হয়? ভারতের সবচেয়ে বড় একদম সর্বোচ্চ আইন হিসাবে আমরা সুপ্রিম একদম ল হিসাবে আমরা কোনটাকে চিনব? ভারতীয় সংবিধান, বি.আর. আম্বেদকরের শিক্ষা, নাকি প্রজাতন্ত্র, না ধর্মনিরপেক্ষ? অবশ্যই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের লয়ের দিক থেকে। সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের সংবিধান, এর বাইরে মানে এর ঊর্ধ্বে আর কেউ নয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 112 ধারায় গঠিত আমাদের যে বার্ষিক আর্থিক যে বিবৃতি, যেটাকে আমরা কি বলি? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি বাজেট, যেটা 112 নম্বর আর্টিকেলে রয়েছে। এটাও তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে, সুতরাং এটা আমাদের বাজেট আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো, আর এই বছর বাজেট কে পেশ করেছে? নির্মলা সীতারামন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে কি, ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি সভারেইন, ডেমোক্রেটিক, রিপাবলিক শব্দগুলির সাথে সোশ্যালিস্ট, সিকিউলার এবং ইউনিটি অব দ্য নেশন এর সাথে ইন্টিগ্রিটি শব্দটা যুক্ত করে দিয়েছে, যেটা অখণ্ডতা? এই শব্দগুলো যুক্ত করেছে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? তোমরা সকলে জানো 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই সব কিছু কিন্তু যুক্ত হয়েছিল 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কমপ্লিট তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কিন্তু করানো আছে তোমাদের কোনগুলো থেকে, যেটা হচ্ছে পলিটির ইম্পর্টেন্ট ক্লাস, যেটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে পাবে। বারবার বলছি, তোমরা যদি আগে থেকে দেখে না থাকো, অবশ্যই পলিটির গুরুত্বপূর্ণ ধারাগুলো ওখানে আলোচনা করা আছে, যেগুলো মোস্ট এক্সপেক্টেড মানে তোমাদের কোয়েশ্চেনে আসার জন্য, ঠিক আছে? আর এগুলো থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের জিডিতে অলরেডি কমন পেয়ে গেছে। একজন হয়তো আমাদের কমেন্ট করে বলেছে তারা এক একটা ক্লাস থেকে 3-4টে করে কমন পেয়েছে। তাহলে কি বলবো তোমাদের, অবশ্যই তোমরা যারা যারা দেখোনি তোমরা সকলে সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান প্রণেতাদের চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছে? সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভারতের যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল রয়েছে, সেটাখানে কিন্তু আমাদের যে একদম প্রধান যে চিন্তা ভাবনা সব কিছু এখানে প্রতিফলিত হয়েছে। একদম সারসংক্ষেপভাবে প্রস্তাবনাতে সব কিছু এখানে তোমাদের ছোট্ট করে কিন্তু বোঝানো রয়েছে সংবিধানের সম্পর্কে, ঠিক আছে? আর প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই কিন্তু সংশোধন করা হয়েছে, সেটা কত সালে সেটা তোমরা বলবে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করে এমন ইলেকটোরাল কলেজ কে গঠন করে থাকে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কে গঠন করে থাকে? এটা আরপিএফ এসআই 2024-এ অলরেডি চলে এসেছে কোশ্চেনটা, আবারও আসবে তোমাদের এই কোশ্চেনটা। কি বললাম? তাহলে এখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজকে গঠন করে থাকে, সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সংসদ এবং রাজ্যের বিধানসভায় নির্বাচিত যে সদস্যরা রয়েছে, সংসদ অর্থাৎ লোকসভা রাজ্যসভা কিন্তু দুজনই, ঠিক আছে? আর রাজ্যের বিধানসভা, রাজ্যের বিধান পরিষদ কিন্তু নয়, বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই, বিধানসভা সব রাজ্যে রয়েছে, ঠিক আছে? আর বিধান পরিষদ কিন্তু 6টা রাজ্যে রয়েছে, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোন কোন রাজ্যে আছে। আর এখানে কিন্তু সংসদ অর্থাৎ রাজ্যের তোমাদের রাজ্যের বিধানসভা হবে এবং সংসদ অর্থাৎ লোকসভা রাজ্যসভা দুই কক্ষ, এরা কিন্তু ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে অংশ নেয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয় যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির যে মনোনীত প্রার্থী রয়েছে ওই তোমাদের রাজ্যসভাতে যে 12 জনকে তারা মনোনীত করে, ঠিক আছে, নমিনেট করে থাকে, আর লোকসভাতে তো করে না, এখন সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আগে দুজনকে করতো। যাই হোক, রাষ্ট্রপতি কিন্তু এই যে নমিনেট মেম্বার রয়েছে 12 জন, তারা কিন্তু রাষ্ট্রপতি যখন ভোট দান করবে মানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ভূমিকা পালন করবে না, ঠিক আছে? আর রাষ্ট্রপতিকে যদি আমরা সরিয়ে দিতে চাই, তাদেরকে ইমপিচমেন্ট করে দিতে চাই, রাষ্ট্রপতিকে ইমপিচ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা ভূমিকা নেবে, ঠিক আছে? ভোটদান সেখানে করতে পারবে। এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের অলরেডি চলে এসেছে, আই থিঙ্ক তোমাদের সিজিএল মেন্স এসেছে এই কোয়েশ্চেনগুলো। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন, যেটা কিন্তু আমাদের উত্তর হবে জাকির হোসেন। পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে, পার্লামেন্টে কল অ্যাটেনশন মোশন জারি করার ক্ষেত্রে কোন ক্ষেত্রটি সীমাবদ্ধ করেছে? কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? স্বল্প ব্যাপ্তি আলোচনার ক্ষেত্রে, যেটাকে আমরা বলি কি কল অ্যাটেনশন মোশন, এটা কিন্তু জারি করার ক্ষেত্রে কোনটা? এটা কিন্তু স্বল্প ব্যাপ্তি আলোচনার ক্ষেত্র এটা। আর এটা অলরেডি তোমাদের এনটিপিসি সিবিডি 2-তে আসা কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন আছে, কোন বিষয়ে রাজ্যসভা লোকসভা সমান ক্ষমতা ভোগ করতে পারে না অর্থাৎ করে না? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? ভালো করে প্রশ্নটা যদি দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অর্থ বিল। আর এই কোয়েশ্চেনটা তোমাদের আরপিএফ এসআইতে মানে একটু ঘুরিয়ে এসেছে, ঠিক আছে? অর্থ বিল কে পাস করে আর তোমরা মানে কোথায় পাস করা যেতে পারে? এটা কিন্তু অর্থ বিল তোমাদের যেটা লোকসভায় পাস করা হয়। আর এটা কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করবে কে? লোকসভা স্পিকার বর্তমানে কে আছে? ওম বিড়লা, ঠিক আছে? এই লোকসভা কিন্তু ঠিক করবে কোনো বিল অর্থ বিল কিনা, এটা রাজ্যসভা কিন্তু নয়, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এটা অলরেডি চলে এসেছে 2024-এই আরপিএফ এসআইতে, ঠিক আছে? আর 110 নম্বরে কিন্তু তোমাদের মানি বিল সম্পর্কে বলা আছে, অর্থ বিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে,
তোমাদের ভারতবর্ষে কোন আদালত নথি আদালত দ্য কোর্ট অফ রেকর্ডস? তোমরা জানো একটা কথা তোমরা শুনেছো, তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে বারবার এসেছে, সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড আন্ডার দ্য হুইচ আর্টিকেল, যেটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 129 নম্বর আর্টিকেল, সুপ্রিম কোর্ট অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড, যেটা কিন্তু বলা আছে 129 নম্বর আর্টিকেলে। আর ঠিক সেই রকমভাবে কিন্তু হাইকোর্টেরও রয়েছে কোর্ট অফ রেকর্ড, যেটা কিন্তু কত নম্বর আর্টিকেলে? যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 215 নম্বর আর্টিকেলে। 215 নম্বর আর্টিকেলে তোমাদের হাইকোর্ট অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড কিন্তু এখানে কিন্তু রয়েছে, এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা 129 নম্বর আর্টিকেল। আর এখানে আমাদের যেটা প্রশ্ন বলেছে, ভারতের কোন আদালত কোর্ট অফ রেকর্ডস হিসাবে পরিচিত, যেটা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই দুটো আর্টিকেলের মাধ্যমে, 129 এবং 215। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির জনক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার আমরা এটা জানিও, এটা ইতিহাসে যারা পড়েছ। লর্ড মিন্টো, তিনি কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির জনক বলা হয় তাকে। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা কোন ঘটনা আগে হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে হয়েছিল। ঠিক আছে, এই যে গান্ধী আরউইন তোমাদের চুক্তি হয়েছিল, এটা কত সালে হয়েছিল? অবশ্যই তোমাদের প্রথম গোলটেবিল বইটা 1930, তারপর 1931 হচ্ছে গান্ধী আরউইন, তারপরে হচ্ছে তোমাদের পোনা চুক্তি 1932, যেটা হচ্ছে আমাদের তৃতীয় গোলটেবিল বৈঠক সেই সময়। চলো পরবর্তী প্রশ্ন আছে, লখনৌ চুক্তি যেটা 1916-তে, লখনৌ চুক্তি তো দেখলাম নাকি না, যাই হোক প্রশ্ন পরে দেখছি। নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা গান্ধীজির সাথে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? সরোজিনী নাইডু, তিনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে বিলং করছেন, আর তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু গান্ধীজির সাথে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ভাইসরয় লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেছিলেন? বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেছিলেন কত সালে? লর্ড কার্জন করেছিল কিন্তু এটা পরীক্ষায় এটা এসেছে 1905। 1905-এ কিন্তু বঙ্গভঙ্গ যে আমাদের পরিকল্পনা ঘোষণা কিন্তু নিয়েছিলেন লর্ড কার্জন, নিয়েছিলেন 1905-এ। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি, কখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল? স্বদেশী আন্দোলন এটা শুরু হয়েছিল কবে? এই 1905-এই কিন্তু এটা শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন মুভমেন্ট। পরবর্তী প্রশ্ন আছে, আকবর। আকবর সম্পর্কে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, আকবরের সমাধি এটা কোন শহরে অবস্থান করছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আগ্রাতে অবস্থান করছে কিন্তু আকবরের সমাধি। আকবর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক আছে, যেমন তোমাদের আকবরের রাষ্ট্রমন্ত্রী কে ছিল? যেটা কিন্তু ছিল তোমাদের টোডরমল যেমন ছিল, আবার তোমাদের তানসেন ছিল তোমাদের সঙ্গীতজ্ঞ। ঠিক আছে, এই প্রশ্ন দুটো অলরেডি তোমাদের বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি। চারমিনার এটা কোথায় অবস্থান করছে? চারমিনার, চারমিনার কিন্তু অবস্থান করছে তোমাদের হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে অবস্থান করছে চারমিনার। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন শহরে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল? বুলন্দ দরওয়াজা এটা কে তৈরি করেছিল? এটাও কিন্তু তোমাদের আকবর তৈরি করেছিল, যেটা বুলন্দ দরওয়াজা, যেটা কিন্তু তোমাদের অবস্থান করছে কোথায়? ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশ যেটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি স্থির আয়তনের ডায়নামিক একটা প্রক্রিয়া বলা হয়ে থাকে এটাকে? তা কোনটাকে বলা হয়? যেটা কিন্তু তোমাদের রয়েছে আইসোকোরিক, যেটাকে কিন্তু বলা হয় কি? থার্মোডায়নামিক একটা প্রক্রিয়া, প্রসেস। পরবর্তী প্রশ্ন আছে, কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলে থাকি, এর এককের নাম কি? অবশ্যই হার্জ। হার্জ কিন্তু এটা একটা একক, যেটা কিন্তু ফ্রিকোয়েন্সির একক। পরবর্তী প্রশ্ন আছে, আর ডেসিবল কিন্তু তোমাদের শব্দের তীব্রতার যে একক রয়েছে সেটা কিন্তু ডেসিবেল এককে মাপা হয়। ঠিক আছে, ওহম হচ্ছে তোমাদের রোধের যেটা, আর অ্যাম্পিয়ার তো তোমাদের তড়িৎ প্রবাহ মাত্রার যেটা রয়েছে অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন শব্দ তরঙ্গের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে? তো কোনটা হবে? অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 100 হার্জ, যে ফ্রিকোয়েন্সি বালা যে তরঙ্গ রয়েছে বা ওয়েভ রয়েছে, শব্দ তরঙ্গ, সেটাকে কিন্তু আমরা বলবো কি? এই দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা 100 হার্জের বেশি। আচ্ছা, হাসপাতাল এবং বিমানবন্দরে কঠিন বস্তু, অর্থাৎ কঠিন বস্তু বলতে এখানে যে সমস্ত মানে কঠিন পদার্থগুলো রয়েছে আর কি, সেগুলোকে ভেদ করতে পারে কোন ধরনের তরঙ্গ? এটা তোমরা সকলেই বুঝতেই পারছো যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? এক্সরে। এক্সরের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো হাড়ের ছবি বার করি, কোথাও হাড় ফেটে গেলে বা যাই হোক, এবং কোনো স্মৃতিস্তম্ভ রয়েছে বা সেখানে কোনো ফাটল আছে কিনা সেটাও পরিলক্ষিত করতে, এবং কোনো ব্যাগের মধ্যে কোনো জিনিস আছে কিনা, কোনো ধাতব দ্রব্য, সেটাও কিন্তু পরীক্ষা করতে এক্সরে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিমানবন্দরে ব্যবহার করা হয়, আবার হাসপাতালেও কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া কোনো কাঠামো তৈরিতেও ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? ঠিক আছে, তো নিউক্লিয়াসে থাকে না কোনটা? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভ্যাকুওল। ভ্যাকুওল কিন্তু এটা নিউক্লিয়াসে থাকে না। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো কিন্তু এগুলো সবই থাকে। চলো পরবর্তী প্রশ্ন আছে, রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কত সালে করেছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কত সালে তিনি আবিষ্কার করেছিলেন? অবশ্যই তোমরা সকলে এটা দেখে রাখো, কারণ এই প্রশ্নটা সকলেই জানো যে রবার্ট হুক কিন্তু 1665-র দিকে তিনি কিন্তু কোষ আবিষ্কার করছেন, যেটা সেল আবিষ্কার করছেন 1665, এটা সকলেই জানে। কিন্তু কিভাবে আবিষ্কার করছে এটা কিন্তু অনেকেই জানে না, যেটা কিন্তু অলরেডি পরীক্ষায় চলে এসেছে। কর্ক যে আমাদের রয়েছে, কর্কের যে ছিপি যাই হোক, সেটা কিন্তু পর্যবেক্ষণ করে তিনি কিন্তু এই
রবার্ট হুক 1665-তে তিনি কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোনটি ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী নয়? মেরুদণ্ডী প্রাণী নয় কোনটা? অবশ্যই তোমরা সকলে জানো, অপশান দেখেই বুঝতে পারছো, কেঁচো কিন্তু একটা অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, চলো। আর কেঁচোর কিন্তু গমনাঙ্গ কোনটা রয়েছে, যেটা কিন্তু সিটা, যেটাকে আমরা বলি। যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন আর কিছু নেই, এই পর্যন্তই ছিল। ঠিক আছে, পরবর্তী টপিক তোমাদের কাল থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড পেপার নিয়ে চলে আসবো শুধুমাত্র আরপিএফ এর জন্য। অবশ্যই তোমরা একটু ফলো করে রাখবে। ঠিক আছে, তোমরা যারা যারা অবশ্যই দেখছো, তোমাদের যারা যাদের পরবর্তীতে ক্লাস আছে অবশ্যই তোমরা দেখে নেবে। কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে রাখবে যে এই সিরিজটা তোমাদের চাই কিনা। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেনগুলো তোমাদের জন্যই আমরা ক্লাস তৈরি করছি। ঠিক আছে, অবশ্যই তোমরা যদি দেখো ভালো লাগে তাহলে আমরা দেবো, না হলে দেবো না। যাই হোক, পরবর্তী আমাদের অবশ্যই এই চ্যানেলে ক্লাস চলে আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আর কিছু তোমাদের বলে রাখি যে এই ক্লাসে মানে এই চ্যানেলেই কিন্তু তোমাদের অনেক ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে। প্লেলিস্টটা তোমরা একটু চেক করে নেবে, চ্যানেলে যাবে, ভেতরে প্লেলিস্ট চেক করে নেবে। এমনকি তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে সেন্সাসের ক্লাস পাবে কমপ্লিট, 5 ইয়ার প্ল্যান পাবে, মানে একদম আসবেই এখান থেকে 100% কোশ্চেন। ঠিক আছে, একটা হলেও কোশ্চেন আসবে এখান থেকে, মানে বাদ যাবে না একদম। 5 ইয়ার প্ল্যান প্রশ্ন আসবে, তোমাদের যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আসবে, ড্যান্স ইম্পর্টেন্ট ড্যান্স ফর্ম, তোমাদের ফেস্টিভ্যালগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন করা আছে, সেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা প্লেলিস্টটা চেক করো, প্রশ্ন ওখান থেকে আসবে, অ্যাপয়েন্টমেন্ট আসবে, তোমাদের ইম্পর্টেন্ট স্পোর্টস ইভেন্ট যেগুলো রয়েছে সেগুলো আসবে পরীক্ষায়, কোন কোন কাপ, কোন কোন খেলা, কোন মানে কোন কোন পুরস্কার হয়েছে না হয়েছে, অ্যাওয়ার্ড যেগুলো, সেখান থেকে প্রশ্ন আসবে, অলরেডি ক্লাস দেওয়া আছে। অবশ্যই সেগুলো একটু ফলো করে রাখবে, অলরেডি অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে, এমনকি তোমাদের লেটেস্ট একটা ক্লাস নিয়েছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেই চ্যানেল ক্লাসটা তোমরা দেখে রাখবে, কারণ ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। তোমাদের যদি কোনো পিডিএফের প্রয়োজন হয়, এইখানে তোমাদের প্রাইস দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বারের লিঙ্কও দেওয়া আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ। আর আগামী তোমাদের যেই এই আরপিএফের সিরিজ যেই কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের রেলের গ্রুপ ডির জন্য একদম পরপর চলতে থাকবে ক্লাস। ঠিক আছে, রেলে গ্রুপ ডি, তার সাথে সাথে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।